আমি বাংলাদেশ সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের বড় নেতা অতটুকু জানে না। সবাই এই সোদনা জাতি আমার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চেনে। কন্টেন্ট ক্রিয়েটর মানে ওরা জানে যে ভিডিওটা আমার মুখ। পৃথিবীর শক্তিধর একটা দেশের জন্য আমি কাজ করি, সারা ওয়ার্ল্ড আমি প্রতি মাসে ঘুরাই। পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের জন্য কাজ করি আমি। নোবডি নোজ দ্যাট। কিন্তু একমাত্র বাংলাদেশ আর্মিটা জানে যে ইয়েস উনি কোন দেশের জন্য কাজ করে, যার জন্য আমি যতবারই দেশে যাই চারিদিকে আমার ডিজিএফআই সিকিউরিটি আমার দিয়ে রাখে। পৃথিবীতে একমাত্র বাংলাদেশই না, একমাত্র ব্যক্তি যে ইসরায়েলকে একবার খোলে আম দেখিয়ে দিয়েছে, ইসরায়েলের সিকিউরিটি সিস্টেমের ভিতরে ঢুকাই দেখাই দিচ্ছে। তাহলে সেই লোকের কি কানেকশন থাকবে সে এটা করতে পারে? কত বছর কাজ করছেন আপনি ওখানে? 2012 থেকে। 12 থেকে প্রায় 13 বছর, অলমোস্ট 13 বছর, 13 বা 14 বছর। খুবই জটিল জায়গা, যেখানে আমাকে একবার গ্রেফতার করা হয়েছিল, 6 ঘন্টা আটক রেখে পরে ছেড়ে দিয়ে। সো এটা কি ধরনের কাজ, মানে আপনার জবটা আসলে কি? I want to avoid this question. You want to কোন একটা দেশের জন্য আমি কাজ করি। আসসালামু আলাইকুম। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার অস্ট্রেলিয়ান প্রবাসী বনি আমিনের 3 মিনিট 27 সেকেন্ডের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। সেই কল রেকর্ডটি ভাইরাল হওয়ার পরে নানা বিতর্ক চলছে বনি আমিনকে নিয়ে। কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও প্রবাসী বনি আমিনের সেই কল রেকর্ডে কি এমন কথোপকথন ছিল যার কারণে এরকম আলোচনা সমালোচনা? কল রেকর্ডটি ভাইরাল হওয়ার পরে বনি আমিন দাবি করছে সেই কল রেকর্ডটি তার নয়, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কল রেকর্ডটি বানানো হয়েছে, সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কল রেকর্ড বলেও দাবি করেছে বনি আমিন। প্রিয় দর্শক, বনি আমিনের সেই কল রেকর্ডটি আমরা শুনবো, দেখবো যে কি এমন রয়েছে বনি আমিনের কল রেকর্ডে, কি কথোপকথন ছিল আসলে যার কারণে এরকম আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। চলুন কথা না বাড়িয়ে আমরা এই পর্যায়ে দেখে আসি বনি আমিনের সেই কল রেকর্ডটি, তারপরে কথা বলি। কিন্তু বাংলাদেশে তো লাইফের 2 মিনিটও মানে নিশ্চয়তা নেই। না, বাংলাদেশে তো কোনো কিছু নেই। এটা তো একটা মানুষ ভেরি ইনসিকিউর। আমি বাংলাদেশ সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের বড় নেতা অতটুকু জানে না। সবাই এই সোদনা জাতি আমার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চেনে। কন্টেন্ট ক্রিয়েটর মানে ওরা জানে যে ভিডিওটা আমার মুখ। না, কন্টেন্ট ক্রিয়েটরদের ওরা ভেলো না বুঝো। পৃথিবীর শক্তিধর একটা দেশের জন্য আমি কাজ করি, সারা ওয়ার্ল্ড আমি প্রতি মাসে ঘুরাই। পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের জন্য কাজ করি আমি। নোবডি নোজ দ্যাট। কিন্তু একমাত্র বাংলাদেশ আর্মিটা জানে যে ইয়েস উনি কোন দেশের জন্য কাজ করে, যার জন্য আমি যতবারই দেশে যাই চারিদিকে আমার ডিজিএফআই সিকিউরিটি আমার দিয়ে রাখে। এবারও দেখবা সিলেটে আমি যখন ঘোষণা দিয়েছি হবিগঞ্জে চারিদিকে লোক পুলিশ ঘেরা দিয়ে রাখছে। কেন? তারা জানে যে কিছু একটা হলে, বিকজ আই ওয়ার্ক ফর এ ডিফারেন্ট কান্ট্রি। হুইচ কান্ট্রি? হি ইজ নট হি ইজ যে কোনো একটা কান্ট্রি। একমাত্র যারা বুদ্ধিমান তারা জানে ইসরায়েল তো সবচেয়ে শক্তিশালী, আর আমেরিকা তো। তোমার নাম ফুটি বানানোর দরকার নাই তো, তুমি বলে খুব ট্যালেন্টেড, মেধা বলে। পৃথিবীতে একমাত্র বাংলাদেশই না, একমাত্র ব্যক্তি যে ইসরায়েলকে একবার খোলে আম দেখিয়ে দিয়েছে, ইসরায়েলের সিকিউরিটি সিস্টেমের ভিতরে ঢুকাই দেখাই দিচ্ছে। তাহলে সেই লোকের কি কানেকশন থাকবে সে এটা করতে পারে? কিন্তু বাংলার এই লাকেনবার, এই চোদনা জাতি, এই চোদনারা মনে করে একটা কন্টেন্ট ক্রিয়েটর বলে উনি তো ভিডিও মেকিং করে। ভিডিও মেকিং করলে কি 5 স্টার থাকে নাকি? কিন্তু আমি এভরি টাইম, আমি প্রত্যেক মাসে বিদেশে যাই, 5 স্টার থাকি। বাট ভিডিও কন্টেন্ট করলে কি 5 স্টার পায় নাকি? হ্যাঁ, যখন আমার কেউ ভিডিও কন্টেন্ট মেকার করে আমি খুব খুশি হই, কারণ তারা আমার আসল দলের। না, আপনি এটাকে কেন অসম্মান মনে করেন? কন্টেন্ট ক্রিয়েটররা ওয়ার্ল্ডের এখন 30% লিডারশিপ। না, তোমাকে দেখবা যে বিভিন্ন টেলিভিশনের ভিডিওর নিচে লেখা আছে বিশ্ব পরিপ্রাণ। তারা কখনো কন্টেন্ট ক্রিয়েটর লেখে না। যেমন কি যেন ওই ছেলেটা আরজে কে বুঝা, সে জানে বইলা ভিডিও চলাকালীন সে একটা বলছে যে আপনি যাদের জন্য কাজ করেন সেই বিষয়ে আমরা আপনাকে প্রশ্ন করবো না, একদম বলে দিই। আমার Who are you working for them? না, শুনো, এখন আমি তোমার বলতে পারি You are Muslim. তোমার চুল সারা তুমি অনেক হিসাব কিলে নিছো। এইটার একটা প্রশ্ন আছে? এটা কোনো প্রশ্ন হতে পারে না? তখন বয়স কম ছিল, বাপ মা বুঝাইতো, পাত্তা দিতাম না। কিন্তু যখন আমি
Charlie, you got one more job. Never mind. অস্ট্রেলিয়া প্রবাসী বনি আমিন, যিনি সারা বিশ্বে ঘুরে ঘুরে ভিডিও করেন এবং মানুষদেরকে বিভিন্ন দৃশ্য দেখান, কিন্তু তার এই ভিডিও বানানোর পিছনে লুকায়িত রয়েছে তার অন্যরকম একটা উদ্দেশ্য। তিনি নিজের মুখেই কল রেকর্ডে নিজের যে আপনার ভয়ঙ্কর রূপ সেটা তিনি প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, আপনারা আশ্চর্য হবেন, তিনি এই পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী একটি দেশের এজেন্ট হয়ে সারা বিশ্বে তিনি তথ্য কালেকশন করে বেড়াচ্ছে, কিন্তু এ বিষয়ে কেউ কিছু জানে না। কিন্তু তার এই ফোন কল যদি আপনারা শোনেন অবাক হয়ে যাবেন। বনি আমিনকে কিন্তু বাংলাদেশে জামাত শিবিরের লোকজন বেশি সাপোর্ট করতেছে, ভালো এই পক্ষ জামাত শিবিরকে কালার করার জন্য রিসেন্টলি এই ফোন কলটা ফাঁস করে বনি আমিনের মুখোশ উন্মোচন করে দিয়ে জামাত শিবিরকে কালার করার ষড়যন্ত্র নেমেছে। প্রিয় দর্শক, যেহেতু বনি আমিনের মুখোশ উন্মোচন হয়ে গেছে, জামাত শিবির অবশ্যই তার থেকে সতর্ক থাকবে, এতে জামাত শিবিরকে কালার করার কোনো সুযোগ নাই। প্রিয় দর্শক, আপনারা কল রেকর্ডটি শুনলেন, দেখেন এখানে বিএনপির অ্যাক্টিভিস্ট মুন্নী চৌধুরীর সঙ্গে কল রেকর্ডে কথা হচ্ছে বনি আমিনের। তার মানে এই আমরা যে মুন্নী চৌধুরীকে চিনি, একজন হেজাবি মহিলা, খুবই ভালো মন মানসিকতা পোষণ করেন এবং আমি দেখেছি যে বিভিন্ন সময় তিনি বিএনপিরও সমালোচনা করেছেন, যার কারণে তাকে মানুষ পছন্দ করে, ভালোবাসে। দেখেন প্রিয় দর্শক, সেই মুন্নী চৌধুরীর সঙ্গে যে বনি আমিনের সম্পর্ক আছে এবং এটা কিন্তু আমরা জানতাম না, কিন্তু এই ফোন কলের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হলো যে আসলে গভীরতম সম্পর্ক আছে। গভীরতম সম্পর্ক না থাকলে, বিশ্বাসের সম্পর্ক না থাকলে কখনো বনি আমিনের এরকমের একটা গোপন তথ্য সে কিন্তু কখনো মুন্নী চৌধুরীকে বলতো না। মুন্নী চৌধুরীর সাথে গোপন সম্পর্ক, তারপরে ভালো খাতির এবং মানে গভীর সম্পর্ক থাকার কারণেই কিন্তু তিনি বিশ্বাস করে এই কথাটা বলেছেন যে বললে পারে কোনো সমস্যা নাই, মুন্নী চৌধুরী কাউকে জানাবে না। এই বিশ্বাস, এই সম্পর্ক থাকার কারণেই কিন্তু মুন্নী চৌধুরীকে বলছে। কিন্তু প্রিয় দর্শক, আপনাদের কাছে কী মনে হচ্ছে, এই কল রেকর্ডটা কি মুন্নী চৌধুরী ফাঁস করেছে? না, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, ভিডিওর লাস্টে মুন্নী চৌধুরী কথা বলতেছিলেন, কিন্তু তার পাশ থেকে রেকর্ডিং করা ফোনটি ধীরে ধীরে তার কাছ থেকে সরে আসতেছিল। তার মানে তৃতীয় কোনো পক্ষ এখানে মুন্নী চৌধুরীর কাছের লোক, আপন কেউ মুন্নী চৌধুরীর পাশে থেকেই সেখানে লাউড স্পিকারে মুন্নী চৌধুরী কথা বলতেছিল। এই কারণেই মুন্নী চৌধুরীর ভয়েস এবং লাউড স্পিকারে সেখানে বনি আমিনের ভয়েস দুইটা কিন্তু রেকর্ডিং করে তৃতীয় একটা পক্ষ এখান থেকে সরে চলে এসেছে। বুঝতে পারছেন? তার মানে এখানে তৃতীয় একটা পক্ষের ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, ষড়যন্ত্র থাকুক আর যাই থাকুক, এখানে যে বনি আমিনের মুখোশটা উন্মোচন হয়েছে, তিনি যে নিজের মুখে স্বীকার করেছেন পৃথিবীর শক্তিশালী একটা দেশের তিনি এজেন্ট, এবং এই যে ভিডিও করে বাংলাদেশিদেরকে তিনি ওই যে ওইটা বলতেছেন, বুঝতেই পারতেছেন তিনি কি বলে সম্বোধন করেন। তো আমরা তো কিছু বুঝি না। তো বনি আমিন, আপনার তো মুখোশ উন্মোচন হয়ে গেল, এখন আপনি কোথায় যাবেন? আপনি কথায় কথায় বাংলাদেশকে আপনি ওই শব্দ বলে গালি দেন, দেশের লোকদেরকে আপনি ছোট মনে করেন, ওই শব্দ বলে গালি দেন। এখন আপনার অবস্থা কী হবে চিন্তা করছেন? আপনি তো নিজের মুখে স্বীকার করেছেন। তো যাই হোক প্রিয় দর্শক, তার ব্যাপারে দেশের জনগণ সতর্ক থাকবে। জামাত শিবিরের পক্ষে তিনি রিসেন্টলি কথা বলতেন, কারণ কি তিনি বুঝতেন যে আসলে বাংলাদেশে এখন জামাত ইসলামের একটা গণজোয়ার তৈরি হয়েছে, দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে, এবং জামাত শিবিরের পক্ষে কথা বলতে পারে সবাই তাকে সাপোর্ট করবে, ভালোবাসবে। এই জন্য তিনি সুযোগ বুঝে সময় অনুযায়ী জামাত শিবিরের পক্ষে কথা বলেছে, তাই না? এর মানে এটা নাই যে জামাত শিবিরের লোকজন বনি আমিনকে না জেনে শুনে অন্ধভাবে বিশ্বাস করবে, ভালোবাসবে, বিষয়টা কিন্তু এরকম না। এবং বনি আমিনের ফাঁদে পড়ে, খপ্পরে পড়ে তারা কাজ করবে, বিষয়টা কিন্তু এরকম না। জামাত শিবির এমন একটা সংগঠন যে তাদের আসলে ওই ফাঁদে পড়ার, খপ্পরে পড়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? কারণ জামাত শিবিরের লোকজন এদেশের মানুষ, এদেশেই বসবাস করে, তাদের জীবন যাক, হামলা মামলা হোক, যাই কিছু হোক না কেন, তারা বিদেশ যায় না, তারা এদেশে মাটিতে থাকে। অতএব ওই তারা বিদেশিদের খপ্পরে কখনো পড়বে না ইনশাল্লাহ, ঠিক আছে? যারা বলার চেষ্টা করতেছেন প্রিয় দর্শক, তৃতীয় একটা পক্ষ মূলত এখন জামাত শিবিরের এই গণজোয়ার দেখে জামাত শিবিরকে কালার করার জন্য বনি আমিনের এই কল রেকর্ডটা ফাঁস করে বোঝাতে চাচ্ছে যে জামাত শিবিরের লোকজন, জামাত শিবির যে ক্ষমতায় আসতে চাচ্ছে, তারা মূলত ওই দেশের এজেন্টের খপ্পরে পড়েছে। তারা এটা প্রমাণ করতে চাচ্ছে, জামাত শিবিরকে কালার করতে, তাদের জনপ্রিয়তা মানে কেড়ে নিতে, তাদের জনপ্রিয়তা কমাইতে, কালার করতেই কিন্তু এই কল রেকর্ডটি ফাঁস করে বনি আমিনেরও তেশ মেরে দিয়েছে, জামাত শিবিরও তেশ মেরে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। কিন্তু মনে রাখবেন প্রিয় দর্শক, জামাত শিবির সতর্ক হয়ে গেল, বনি আমিনকে চেনে নাই, কিন্তু এই কল রেকর্ডের মাধ্যমে সতর্ক হয়ে গেল। ইনশাল্লাহ জামাত শিবির কখনো কারো ফাঁদে পড়বে না। ওই ভারতের রয়ের ফাঁদে বলেন আর ওই যে ওদের ফাঁদে পড়েন, কারো ফাঁদে পড়ার কোনো সুযোগ নাই।
ঠিক আছে, কারণ জামাত শিবির এদেশে রাজনীতি করে, এদেশের মানুষকে নিয়ে রাজনীতি করে, এদেশের মানুষের কল্যাণে কাজ করে থাকে। এখানে মোটামুটিভাবে বনি আমিন বিপদে পড়ে গেল, এবং বনি আমিনের সঙ্গে যে কথোপকথন হয়েছে মুন্নি চৌধুরী, তিনি বিপদে পড়ে গেলেন। কারণ মুন্নি চৌধুরী অনেক কল রেকর্ড হয়তো বনি আমিনের কাছে আছে, এবং ঘনিষ্ঠ এবং ক্লোজ লোক না হলে পারে কিন্তু কখনো এই ধরনের আপনার কল রেকর্ড ফাঁস হওয়ার কোনো সুযোগ নাই। আর মুন্নি চৌধুরী আশেপাশে যে ছিল সেও কিন্তু মুন্নি চৌধুরী আপন লোক, কাছের লোক, ঘনিষ্ঠ লোক, বোঝেন নাই? অতএব এখন নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবে, নিজেরা দেখা যাবে যে অনেক তথ্য ফাঁস হয়ে গেছে নিজেদের। অতএব এখানে জামাত শিবিরের কিছু যায় আসে না। জামাত শিবির এখন এই বনি আমিন থেকে সতর্ক থাকবে, এটাই ঠিক আছে। আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। এটা ইলেকশন না, এটা প্রহসন। আমি কিন্তু ভালো মুসলমান না, কিন্তু সিনেমা দেখতে যেতাম, মেয়েধি ক্যাম্পাসে ঘুরতাম, তো এইগুলো কিন্তু ছাত্র শিবির পছন্দ হয়নি। ছাত্র শিবিরের ত্যায্য পুত্র বনি আমিন। সৌদি আরবে একটা মেয়ে যখন থাকছে ইয়েস, তখন তার কি কালচার সে মেনটেন করছে, আবার সে যখন অস্ট্রেলিয়া বা ইউকের মতো দেশে থাকছে তখন সে কি পোশাকে চলাফেরা করছে, এরকম একটা চমৎকার আপনি ভিডিও করেছিলেন, এবং এগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ। এটা ওয়াশিংটন ডিসিতে, জাস্ট হোয়াইট হাউসের পাশেই। I was really surprised, দুটো বোন তারা যখন হেঁটে যাচ্ছে, আমিও এগিয়ে গেলাম, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, And they have bodyguard also. বডিগার্ড, তাদের দুজন বডিগার্ড, এবং তারা শ্যাম দৃষ্টি দিয়ে তাকিয়েছিল। কিন্তু আমারও বডিগার্ড বা আমারও একজন ছিল, আমার প্রোটোকলের জন্য একজন পেছনে ছিল, সেও ইশারা দিয়ে দিচ্ছে যে আই এম নট অলসো অর্ডিনারি পার্সন, দ্যাট আই এম অ্যাপ্রোচিং সামওয়ান। Okay. ওরা দুজনে আবার ওদিকে নেগোশিয়েট করছে, অ্যান্ড দেন আই স্টার্টেড Recording. রেকর্ডিং, অ্যান্ড ওদের সাথে কথা বলতে শুরু করে দিলাম। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে ওরা কিন্তু বিব্রত বোধ করেনি। ওরা তো বুঝেই না যে ভিডিওর ইম্প্যাক্টটা কি হবে। আমার তো মানে আমার কথা হচ্ছে যে আরবের দেশগুলোকে নিয়ে আমরা যা বলে থাকি বা আমরা যা বলি, আমরা যা বুঝি, সেটাকে আপনি ছোট্ট একটা ভিডিও দিয়ে পুরোটা এক্সপ্লোর করে দিয়েছেন। ইয়েস, এবং এটা কিন্তু একটা দুর্ধর্ষ কাজ আমি মনে করি। ক্রিটিক্যাল সিচুয়েশনে কখনো পড়েছেন কিনা এই ধরনের কাজ করতে গিয়ে? আমি জর্ডানের আম্মানে পড়েছিলাম। জর্ডানের আম্মানের ফিলিস্তিনি প্যালেস্টাইনিয়ান কিছু মেয়েকে যখন আমি ইন্টারভিউ করছিলাম, তাদের পুরুষরা কিন্তু খুব রাগ করছিল যে এইভাবে ক্যামেরাটা একেবারে চোখের ভিতরে, মনে হয় যেন চেহারার ভিতরে ঢুকিয়ে লোকটি প্রশ্ন করছিল। সন্ধ্যার সময় আইসক্রিম, একটা পার্লারে সবাই রাস্তায় বসে আইসক্রিম খাচ্ছিল, বাট ফর্চুনেটলি মাই ওয়াইফ ওয়াজ উইথ মি। তো ওই লোকগুলো দৌড়ে এসেছে, তুমি এটা কি করছো? আমাদের মেয়েরা হিজাব পরা, এরা এই ধরনের ক্যামেরায় যেতে চাচ্ছে না, তুমি এদেরকে এমনভাবে করছো। তো সে যাই হোক, আমার ওয়াইফ থাকাতেই হয়তো বা কিছুটা আমি বেঁচে গেছি। তারা চায় না যে এইভাবে বাইরের লোকরা এসে আমাদেরকে ইন্টারভিউ করুক, বিকজ আমার ইন্টারভিউর ধরনটা ছিল অ্যাকচুয়ালি এরা যে প্যালেস্টাইনিয়ান, তারা কি করে, কিভাবে এখানে আছে, কত জেনারেশন ধরে আছে, কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন করছিলাম। তো সে যা হোক, একটা পুরুষ আমার উপর ব্যাপক চাপ সৃষ্টি করলো, তোমাকে এখন ডিলিট করতে হবে। ওদের তো মাথা মোটা, ওরা তো বুঝতে পারছে না যে ওরা বনি আমিনের সাথে ডিল করছে। আমি ওদের সামনে বললাম, তুমি ডিলিট করো, ক্যামেরা দিলাম, তুমি ডিলিট করো, এটা ডিলিট করো। তো সে ডিলিট করে দিয়েছে। আমি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া হাবিবি বলে আমি ওখান থেকে চলে আসলাম। ও জানে না এটা যে ট্র্যাশ বিনে পড়ে আছে, ওটা যে আমি তুলে আনবো, ওটা ও জানে না। কিন্তু ওর যে রুড, যে ব্যবহারটা, ওটা আমার মনে আছে। এইটাই ছিল আমার একমাত্র সমস্যা, আমি আর কখনো ফেস করিনি। এই যে এত এত দেশ আপনি ঘুরছেন, এত বৈচিত্র্য আপনার চোখে পড়ছে, আপনি অস্ট্রেলিয়ার সিটিজেন, আমি যদি ভুল না বলে থাকি, বাংলাদেশেরও সিটিজেন? না, বাংলাদেশের সিটিজেন নাই, সেটা আপনাকে ত্যাগ করতে হয়েছে? আমাকে ভিসা নিতে হয়। ওকে। বাংলাদেশে আসতে হলে আমাকে ভিসা নিতে হয়, আর বাংলাদেশের ডুয়েল সিটিজেনশিপ থাকলে হয়তো বা আমি যেখানে কাজ করছি ওখানে সমস্যা হতো, ওটা সমস্যা হতো, আমার কন্ট্রাক্টটা বাতিল হয়ে যেত। সো কত বছর কাজ করছেন আপনি ওখানে? 2012 থেকে। সো 12 থেকে প্রায় 13 বছর, অলমোস্ট 13 বছর, 13 বা 14 বছর। ওকে, যাই করছেন, কংগ্রাচুলেশন ফর দ্যাট। আসলে আমি যাদের জন্য কাজ করি, তাদের কথা হচ্ছে, তোমার ব্রেইন যতদিন কাজ করে, ইউ হ্যাভ নো রিটায়ারমেন্ট। ও ওয়াও। এবং দুর্ভাগ্য, আমি বনি আমিন কোনো দিন রিটায়ার করব না। আমি যেই পেশায় আছি, যে কাজ করছি, আই উইল নেভার রিটায়ারমেন্ট। ইভেন ইফ আই এম 90 years old, if my brain works,
ইয়েস ইউ ক্যান ওয়ার্ক। পৃথিবীর কতগুলো দেশ ভ্রমণ করা হয়েছে এখন পর্যন্ত? 84, কিন্তু একটা দেশে 33 বার, কোনো দেশে 17 বার, কোনো দেশে 3 বার। চায়নাতে এই সেদিন গেলাম, গত মাসেই তো আসলাম, 9 বার যাওয়া হলো, আবার আগামী মাসে যাচ্ছি, আবার 10ম বার হবে। এইগুলো কি আপনার কাজের জন্য যাওয়া হয়? ইয়েস, মানে কাজের জন্য। সবাই মনে করে যে ব্লগিং করার জন্য। এক্স্যাক্টলি, ব্লগিং করার জন্য কেউ 5 স্টার হোটেলে থাকে না। রাইট। আমি তো সেটা, এই ব্লগিং এর এত পয়সা আসবে কোত্থেকে এতগুলো দেশ ঘোরার? ইটস নট পসিবল, এত স্পন্সরও থাকার কথা না। হ্যাঁ, সো এটা কি ধরনের কাজ, মানে আপনার জবটা আসলে কি? I want to avoid this question. ও, ইউ ওয়ান্ট টু কোন একটা দেশের জন্য আমি কাজ করি। ওকে, সো বেসিক্যালি আপনার সেই দেশের জন্য কাজ করেই আপনার জবের পার্সপেক্টিভে বিভিন্ন দেশে যেতে হয়, Yes. এবং সেখানে যাওয়ার পরে আপনি ইন্টারেস্টিং যা পান সেটা আপনি আপনার ইয়েস, আসলে কি, যখন কেউ কোনো দেশের রাষ্ট্রীয় দায়িত্বে যখন সে কোনো দেশে যায়, একজন লোক কি করে, সে শপিংয়ে যায়, রাইট, অথবা ক্লাবে যায়, অথবা অন্য কিছুতে যায়। ওই সময়টা রাষ্ট্রীয় কাজের বাইরের যে সময়টা, সেই সময়টা আমি ব্লগিংয়ে কাটিয়ে দিই। ওকে, সৃজনশীল কিছু কাজ, মানে ওরা আমি করি আর কি। যে এই সময়টা আমি ক্লাবে কেন যাব, আমি অন্য কিছু কেন করব, আমি এটা, বরং আমি এক কাজ করি, আমি একটা ভিডিও ধারণ করে রাখি। তখন আমি যাদের জন্য কাজ করি তারাও আমাকে না বলতে পারে না, বিকজ আই এম স্পেন্ডিং মাই ওন টাইম ইন মাই ওন ওয়ে। I could have gone to the club instead of going there. Why not I just go there? But still I have to maintain, যেহেতু আমি যেই দেশের জন্য কাজ করি, I have to maintain very, মানে প্রাইভেসি, অনেক কিছু আমাকে মেনটেন করতে হয়। গতিবিধি তারাও আমাকে দেখে আমি কোথায় যাই, আমার হোটেলে কারা আমাকে দেখা করতে আসে। সো এটাও আমাকে একটু সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা বনি আমিনের এই কল রেকর্ডটি শুনলেন। এখন আপনাদের মতামত, প্রতিক্রিয়া অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা কি মনে করছেন বনি আমিনের ভাইরাল হওয়া এই অডিও ক্লিপটি আপনাদের কি মনে হয় সত্যিকার অর্থেই বনি আমিনের, নাকি মনে করছেন বনি আমিন বলেছে যেটি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই কল রেকর্ডটি তৈরি করা হয়েছে ভুয়াভাবে মিথ্যা অপতথ্য ছড়ানোর জন্য? আপনারা কি মনে করেন কল রেকর্ডটি এআই দিয়ে বানানো? যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের প্রতিক্রিয়া, আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ON24 এর সঙ্গে থাকার জন্য। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পাওয়ার জন্য, এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে পাশে থাকবেন আশা করছি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে হয়তো আরো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, অন্য কোনো একটা টপিকে আলোচনা করব আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।